কোন জায়গায় ছিলাম লাস্ট ক্লাসে? কোন আর পজিশনে আমরা আজকে আমাদের হবে জাভা অবজেক্ট ক্লাস নিয়ে কথা বলতে চাই। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে আজকে আলোচনার কথা ছিল, রাইট? জি স্যার। ওকে, ভেরি গুড। এর আগে পর্যন্ত জিনিসগুলো তোমরা দেখেছো? কিছু প্রোগ্রামস দেখতে বলেছিলাম, যেগুলো হচ্ছে জাভা বেসিক জিনিসপত্র, যেগুলো সি স্টাইলে যে প্রোগ্রামগুলো করতে হয়, ফ্যাক্টরিয়াল, ফিবোনাকি, প্রাইম নাম্বার, এই জিনিসগুলো দেখেছিলা তোমরা? স্যার থিওরি যেগুলো পড়াইছিলেন সেগুলো স্যার দেখছি। আচ্ছা, এই ঠিক আছে। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাওয়ার চেষ্টা করছি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাওয়ার জন্য তুমি আমাকে একটু বলো তো আসলে অবজেক্টটা কি? কারো কোনো ধারণা আছে অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা বলতেছি, তাই না? এর আগেও আমরা কিন্তু বলেছি যে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 তোমরা পড়ে আসছো, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 পড়েছো না? তো বলো তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা বলি, আসলে অবজেক্টটা কি আসলে? কারো কোনো আইডিয়া? সবাই একটু শেয়ার করো আমার সাথে। স্যার ডাটা টাইপের ভেরিয়েবল স্যার। ডেটা টাইপ আর ভেরিয়েবল কি অবজেক্ট? আসলে তা না, আসলে অবজেক্ট আসলে প্রোগ্রামেবল স্যার, প্রোগ্রামেবল এন্টিটি। রিয়েল ওয়ার্ল্ড কোনো এন্টিটি আছে, ওয়ার্ল্ডে যে কোনো কিছু এক একটা অবজেক্ট। চেয়ার, টেবিল, তারপরে মনে করো পেন, মোবাইল, এর সবগুলোই কিন্তু এক একটা অবজেক্ট হতে পারে তুমি যদি রিয়েল ওয়ার্ল্ডে চিন্তা করো, তাই না? স্ক্রিন শেয়ারটা মনে হয় বন্ধ হয়ে গেল নাকি? জি স্যার, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অবজেক্ট হচ্ছে যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি হতে পারে। হ্যাঁ, তুমি যে কোনো কিছুই অবজেক্ট বলতে পারো, যেমন হচ্ছে চেয়ার, টেবিল, পেন, সবকিছুই কিন্তু হতে পারে অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং মেথোডোলজি, যে মেথোডোলজি ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব, প্রোগ্রাম ডিজাইন করব, যেখানে সেই প্রোগ্রামটা হবে, সেই মেথোডোলজিটা হবে ক্লাস এবং অবজেক্ট বেস, তাই তো? এটা তো অবজেক্ট ওরিয়েন্টেড আমরা বলি, যেখানে আমরা প্রোগ্রামিং করব ক্লাস বেসড এবং অবজেক্ট বেস মেথোডোলজি গুলো ব্যবহার করে। তো অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আমরা পেয়ে থাকি। দেখো অবজেক্ট ফিগারে দেখা যাচ্ছে অবজেক্ট আসলে যে কোনো কিছুই হতে পারে। তো আসলে হ্যাঁ, আমরা ডিটেলস আলোচনা করার আগে একটু দেখি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের মধ্যে কি কি জিনিসপত্র থাকে বা কি কি থাকলে সেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলে থাকি, বা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ফিচার্স থাকলে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড হয়। যেমন হচ্ছে অবজেক্ট বেস হতে হবে, ক্লাস বেসড হতে হবে, ইনহেরিটেন্সের মতো ফ্যাসিলিটিস থাকতে হবে। ইনহেরিটেন্স বুঝো তো তোমরা, তাই না? স্যার মোটামুটি খুব ভালো বুঝি না। একটা ক্লাসের প্রপার্টি যখন আমরা আরেকটা ক্লাস থেকে ব্যবহার করব, আচ্ছা আমি করে দেখাবো ডিটেইলসে, তখন সেটাকে আমরা ইনহেরিটেন্স বলে থাকি। পলিমরফিজম, আমরা ডিটেইলস ব্যাখ্যাতে আসবো ইনশাআল্লাহ। পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম আছে, রান টাইম পলিমরফিজম, ডেটা অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন ডিটেইলসকে হাইড করা, এনক্যাপসুলেশন, এই নামগুলো মনে হয় তোমরা জানো। অবজেক্ট ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, এই যে সুবিধাগুলো, এই কাজগুলো যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকে, তখন আমরা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। ঠিক আছে তো? এখানে তো কারো কোনো আপত্তি নেই? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো স্যার বলো। স্যার আমরা ক্লাসের মধ্যে অবজেক্ট রাখি কেন? যদিও খুব মানে কোশ্চেন। ক্লাসের ভিতরে অবজেক্ট রাখি কেন, জি নাকি স্যার। অবজেক্ট তৈরি করি কেন? না আমরা হচ্ছে যে কোনো হচ্ছে যে ক্লাসটা আগে লিখি, মানে ক্লাসের মধ্যেই তো অবজেক্ট গুলো আমরা ক্রিয়েট করি, সেটাই বলতে চাচ্ছি। কারণ হচ্ছে যখন তুমি একটা ক্লাসের ভিতরে ক্লাসের এন্টিটি গুলো, ক্লাসের ভিতরের কম্পোনেন্ট গুলো রাখবা, যখন তুমি মনে করো একটা সি প্রোগ্রামিং করো, একটা সি প্রোগ্রামিং করতে গেলে সেই প্রোগ্রামটা কোন অ্যাপ্রোচ ফলো করে বলো তো? টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে নাকি বটম আপ অ্যাপ্রোচ ফলো করে আমরা একটা সি প্রোগ্রাম লিখি?
সেই প্রোগ্রামটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে। মেইন থেকে শুরু করো, লিখতে নিচের দিকে চলে আসো। আর এই অবজেক্ট বেস বা ক্লাস বেস প্রোগ্রামিং গুলো হয় কি, যখন তুমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছো, একটা রিয়েল ওয়ার্ল্ড সফটওয়্যার তুমি বানাচ্ছ, সেই সফটওয়্যার তো তুমি একা বানাবা না, তাই না? তোমার হচ্ছে গ্রুপ ওয়ার্ক থাকবে, তোমার হচ্ছে টিম থাকবে। টিম মিলে যখন তুমি কাজ করবা, বা এমন হবে ইন্ডাস্ট্রিতে যে তুমি একটা কাজ পাইছো, আরেকজন এমপ্লয়ি মনে করো সেম টাইপের কোনো কাজ তোমার কাছে করতে আসছে, শুধু কিছু কিছু ফিচার্স আলাদা। তখন তুমি যদি অবজেক্ট ধরে ক্লাসের ভিতরে অবজেক্ট গুলো সুন্দরভাবে এভাবে তুমি তৈরি করে রাখছো, দেখা গেল একটা ক্লাসের ভিতরে তুমি শুধু একটা স্পেসিফিক কাজ ইমপ্লিমেন্ট করেছো, আবার একটা ক্লাসের ভিতরে আরেকটা স্পেসিফিক কাজ, গ্রুপ অফ ওয়ার্ক ইমপ্লিমেন্ট করেছো, আরেকটা ক্লাসে আরেকটা গ্রুপ অফ ওয়ার্ক রিলেটেড ওয়ার্কটা তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করেছো। তখন যখন কাজ করে সবগুলো ক্লাস গুছায়ে তুমি হচ্ছে একটা প্রজেক্ট বিল্ড আপ করে দিলা। যখন আরেকজন এমপ্লয়ি তোমার কাছে আসলো, তখন মনে করো আগের এমপ্লয়ির সাথে তোমার এই এমপ্লয়ির 60% কাজ একই, আসলে মিল আছে। তখন তুমি কি করতে পারবা, ওই যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসে তো তুমি আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা মেথডের ভিতরে তুমি আলাদা আলাদা ভাবে কাজগুলো করে রাখছো, তাই না, গুছাই রাখছো। তাহলে ওই আগের প্রজেক্ট থেকে কোন কোন লজিক টুকু বা কোন কোন পার্ট টুকু তোমার এই প্রজেক্টের সাথে কমন পড়ে গেছে, তখন তুমি কিন্তু ওই ক্লাস ধরে ওই মেথড ধরে তুলে নিয়ে সেই প্রজেক্টে কাজ করতে পারবা। কাজগুলো কিন্তু গোছানো থাকবে, পার্ট থাকবে, হ্যাঁ, যাতে করে তোমার হচ্ছে ইন্টিগ্রেটিং করতে তোমার হচ্ছে খুব সহজেই তুমি সিস্টেম আপডেট করতে পারবা, একটা লার্জ প্রজেক্ট থেকে বড় প্রজেক্ট বানাতে পারবা। একটা প্রজেক্ট থেকে ক্লাস মেথড গুলো নিয়ে, যেহেতু সবগুলো আলাদা আলাদা পারপাসে ব্যবহার করেছো, তুমি আলাদা আলাদা অবজেক্ট, আলাদা আলাদা মেথড তুমি আলাদা আলাদা ক্লাসের ভিতরে রাখছো, তাহলে এই যে পার্টটুকু কমন পড়ে গেল, সেই পার্টটুকু কিন্তু আগের প্রজেক্ট থেকে তুমি তুলে নিয়ে আসতে পারো। কিন্তু সি এর ক্ষেত্রে যখন তুমি এভাবে কাজ করো না, ঢালাভাবে একটা কোড লেখো, তখন কিন্তু মাঝখান থেকে একটা অংশ নিয়ে যাওয়া, এটা কিন্তু সো টাফ। এই জন্য আমরা এই ক্লাসের ভিতরে অবজেক্ট ধরে কাজ করি, যাতে করে ওই, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য অবজেক্ট তৈরি করে কাজ করি, যাতে করে ওই অবজেক্টকে কল করলে ওই ক্লাসটা আমরা পাই। ওই ক্লাসটা যদি আবার দরকার হয়, আমরা যে কোনো জায়গাতে ওটা আমরা মুভমেন্ট বা অন্য কোনো প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে পারি। সেজন্য এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংই কিন্তু আমাদের বেসিক এই সুবিধাটা আমাদের প্রোভাইড করে থাকে। বুঝতে পারছো আসলে আমরা কি জন্য এই ক্লাস ধরে কাজটা করি, মডিউল ধরে কাজটা করি, যাতে জি। অন্য প্রজেক্টের সাথে অন্য কাস্টমারকে আবার যেন প্রথম থেকে কাজ শুরু করতে না হয়। যদি যে অংশ কমন পড়ছে, সে অংশ আমি শেষে ক্লাস শেষে ধরে আমি আমার এই প্রজেক্ট থেকে নিয়ে ওখানে অ্যাডাপ্ট করতে পারি। এই সুবিধাগুলো কিন্তু আমরা পাই। তারপর আমরা ঠিক দেখো, আমরা প্র্যাকটিক্যালি কিছু প্রবলেম সলভ করব। যে প্রবলেমগুলো সলভ করলে আসলে তুমি বুঝতে পারবা যে আসলে সত্যি রিয়েল ওয়ার্ল্ডে আমাকে এই সুবিধাটা দিচ্ছে, অবজেক্ট ধরে কাজ করতে, ক্লাস ধরে কাজ করার জন্য। আমরা এই অবজেক্ট, ক্লাস, মেথড, এই কনসেপ্টগুলো একটু করতে গেলে তুমি আসলে বুঝে যাবা যে আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে। ওকে, জি স্যার। তুমি দেখলাই এগুলো কিন্তু প্রাণ শক্তি। এই জিনিসগুলো তোমাকে এমন ভালোভাবে বুঝতে হবে, কোথায় কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে, এই কনসেপ্ট গুলো তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাইলে তুমি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। তো শুরুতে যেটা বললাম যে অবজেক্ট আসলে কি, অবজেক্ট যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, প্রত্যেকটা অবজেক্টের ভিতরে তিনটা জিনিস থাকে। তার মানে দুইটা আমরা বুঝতে পারি। আর আরেকটা হচ্ছে অবজেক্টের আইডি থাকে, সেটা হচ্ছে তোমার কম্পাইলারের কাজ। তো যাবো ভার্চুয়াল মেশিন এর সাথে জড়িত, যাই হোক। তো সেখানে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের কি থাকে, আপাতত আমাদের চোখে দুইটা জিনিস থাকে, স্টেট থাকে এবং বিহেভিয়ার থাকে। কিছু সংখ্যক স্টেট থাকে এবং কিছু সংখ্যক বিহেভিয়ার থাকে। যেমন তোমাকে যদি বলি যে হচ্ছে যে যদি একটা অবজেক্টের উদাহরণ তোমাকে দেই, সেটা হচ্ছে ক্যাট। এখানে যে এক্সাম্পলটা মনে হয় আছে, নাই ক্যাট। তো ক্যাট হচ্ছে বিড়াল, এটা একটা অবজেক্ট হতে পারে না, যে কোনো কিছু তো অবজেক্ট হতে পারে, রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি যে কোনো কিছু অবজেক্ট। তো মনে করো ক্যাট, অনেকে ক্যাট পুষে থাকো, তো বলো ক্যাটের হচ্ছে স্টেট কি হতে পারে, বিহেভিয়ার কি হতে পারে। কিছু সংখ্যক স্টেট বলো ক্যাটের, মনে করো ক্যাটের কালার, সাদা কালার, কালো কালার, আর বিভিন্ন ধরনের কালার। তারপরে স্ট্যাটে তোমার ক্যাটের কি কি আছে, হ্যাঁ, এই জিনিসগুলো তার স্টেট। বিহেভিয়ার কি হতে পারে, মনে করো সে কিভাবে ডাকে, হ্যাঁ, সে কি খায়, এগুলো তার কিন্তু
বিহেভিয়ারের মধ্যে পড়ে। এরকম ভাবে তুমি যখন একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম তুমি চিন্তা করবা, তা তোমাকে অবজেক্ট ধরে ধরে কাজ করতে হবে। তাহলে তুমি একটা অবজেক্ট ধরলা, হ্যাঁ? সেই অবজেক্টের কি কি স্টেট আছে, বিহেভিয়ার আছে, সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। পেন, মনে করো পেন একটা অবজেক্ট। পেন, পেনের কি কি থাকে, সেগুলো হচ্ছে পেনের স্টেট গুলো। আর বিহেভিয়ার কি, পেন কি ধরনের কালার দিচ্ছে এটা বা লিখার জন্য ব্যবহার করছি, এগুলো তার কি পেনের বিহেভিয়ার। তো এরকম ভাবে ফিজিক্যাল এবং লজিক্যাল হতে পারে, দুটোই হতে পারে। তো এই ধরনের রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করবা, তখন তুমি যখন এই অবজেক্ট গুলো তৈরি করবা তোমার প্রজেক্টের সাথে অ্যাডাপ্ট করে, তো সেই প্রজেক্টের সেই অবজেক্টের কিছু সংখ্যক স্টেট এবং বিহেভিয়ার কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে তৈরি করে নিয়ে কাজ করতে হবে। আর এই কালেকশন অফ অবজেক্ট, এই অবজেক্ট গুলো কালেকশন করেই তোমাকে একটা কি করতে হবে, লজিক্যাল এন্টিটি, যেটা হচ্ছে ক্লাস নামে আমরা তৈরি করি, ক্লাসটা তোমাকে তৈরি করতে হবে। ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। অবজেক্টের সমষ্টিগত বা কালেকশন অফ অবজেক্ট মিলে তুমি কি করবা, একটা ক্লাস তৈরি করবা, যার মধ্যে একটা স্পেসিফিক কিছু সংখ্যক অবজেক্ট, তার স্টেট, বিহেভিয়ার, এই জিনিসগুলো তুমি হচ্ছে তৈরি করবা। কিন্তু ক্লাসটা কিন্তু এখানে লজিক্যাল এন্টিটি, আর অবজেক্টটা ফিজিক্যাল লজিক্যাল এন্টিটি হতে পারে। আমরা ডিটেইলসে আসবো। আগে হচ্ছে প্রত্যেকটা যে নামগুলো পড়ে দেখলাম, ওগুলো একটু বেসিক প্রাথমিক ধারণাটা নেই। প্রাথমিক ধারণা নেওয়ার পরে প্রত্যেকটা টপিকে নিয়ে আমরা একটা একটা করে ক্লাস অ্যারেঞ্জ করে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করে করে আমরা রিয়েল ওয়ার্ল্ড দেখে দেখে আমরা শিখবো। তো ক্লাস অবজেক্টটা কি আমরা মনে হয় বুঝে গেছি, যে যেকোনো কিছুকে আমরা অবজেক্ট ধরতে পারি। প্রত্যেকটা অবজেক্টের কিছু সংখ্যক স্টেট থেকে থাকে এবং কিছু সংখ্যক বিহেভিয়ার থেকে থাকে। তার কি কি আচরণগুলো সেগুলো। আর আরেকটা এখানে স্পষ্ট করি যে এই স্টেট গুলো যেগুলো বলছি, সেগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রোগ্রামের ভাষায় ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে থাকি। মনে করো একটা ক্লাস তৈরি করলাম, তাইলে হচ্ছে মনে করো স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করলাম। তাইলে স্টুডেন্টের নাম, রোল, এগুলা কিন্তু স্টুডেন্টের কি এক একটা স্টেট, এগুলো কিন্তু আমরা এক একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করি, তাই না? তার মানে অবজেক্টের ভিতরে আমরা যেগুলো রাখছি স্টেট এবং বিহেভিয়ার, এই স্টেট গুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, আমরা ভেরিয়েবল হিসেবে সেগুলোকে ডিক্লেয়ার করি। আবার মনে করো তাহলে কি স্টুডেন্টের আমরা হচ্ছে মেথড ডিক্লেয়ার করি কি, সিজিপিএ ক্যালকুলেশন করতে মনে করো একটা মেথড তৈরি করলাম। তাহলে আমি ক্লাস দিলাম স্টুডেন্ট নামে, ভেরিয়েবল নিলাম হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, ডিপার্টমেন্ট, এটসেট্রা এটসেট্রা, স্টেট গুলা, এগুলা কিন্তু ভেরিয়েবল। আবার আমি যখন মেথড ডিক্লেয়ার করি, মনে করো সিজিপিএ ক্যালকুলেট করব, তাহলে সিজিপিএ নামক একটা মেথড আমরা তৈরি করলাম। তাহলে এটা কি, স্টুডেন্টের সিজিপিএ, এটা কিন্তু তার বিহেভিয়ার, বিহেভিয়ার থেকে কিন্তু বা তার পরীক্ষা কেমন হয়েছে, এই সব অ্যানালাইসিস করে কিন্তু তার সিজিপিএটা তুমি মেটার করছো। তো সেক্ষেত্রে এখানে যে মেথড গুলো তুমি দিচ্ছ, এই বিহেভিয়ার গুলো কিন্তু মেথড, আর স্টেট গুলো কিন্তু ভেরিয়েবল। বুঝতে পারলাম? স্যার আরেকবার একটু বলবেন? কিছুটা বুঝতে পারছি, তাই তো। আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল দেখি, আমার মনে হয় তাহলে বুঝে যাব। যখন তুমি ক্লাস তৈরি করছো, অবজেক্ট তৈরি করছো, অবজেক্ট কল্পনা করছো, অবজেক্টের ভিতরে কি থাকে, স্টেট থাকে এবং বিহেভিয়ার থাকে। স্টেট গুলোকে আমরা স্বাভাবিকভাবে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে থাকি, বিহেভিয়ার গুলো মেথড। তো আমরা আসতেছি, ডিটেইলসে আসতেছি, আমরা একটু করেও দেখবো, টেনশনের কোনো কারণ নেই। তো ইনহেরিটেন্স নাম একটা দেখলাম। তো ইনহেরিটেন্সটা কি আমি যেহেতু জানো, তারপরও আমি আরেকবার বলি, তারপর আবার আমি ক্লিয়ার করব প্র্যাকটিক্যাল করে। একটু ওভারভিউটা দেই, ইনহেরিটেন্সটা কি। যখন একটা ক্লাসের কিছু প্রপার্টি আরেকটা ক্লাস ব্যবহার করবে, যখন একটা ক্লাসের কিছু প্রপার্টি আরেকটা ক্লাস ব্যবহার করবে, তখন সেটা হচ্ছে সেই ক্লাসকে ইনহেরিট করা হয়। যেমন তুমি যদি হিউম্যান বিং নামক একটা ক্লাস করো, তাহলে হিউম্যান, আবার তুমি যদি হচ্ছে ম্যান এবং ওম্যান নামে দুটা আলাদা ক্লাস করো, তাইলে ম্যান ম্যান ক্লাসটা এবং ওম্যান ক্লাসটা দুটাই কি হিউম্যান বিং এর কিছু ফিচার্স একই হবে না, কারণ ম্যান ওম্যান সবাই তো হিউম্যান বিং, তাই না? তাইলে হিউম্যান বিং এর কিছু প্রপার্টিজ যেগুলো ম্যানেও আসবে ওম্যানেও আসবে, কমন কমন প্রপার্টি আসবে না? তাইলে যদি আমার হিউম্যান বিং নামক ক্লাস থাকে এবং আমি যদি ম্যান নামে আবার ক্লাস তৈরি করি, তাইলে আমি যদি হিউম্যান বিং কে এক্সটেন্ড করে ম্যান ক্লাস তৈরি করি, হিউম্যান বিং এর প্রপার্টিজ গুলো কিন্তু ম্যানের মধ্যেও থাকবে, কারণ ম্যানও কিন্তু হিউম্যান বিং, ও ম্যানও হিউম্যান বিং। তো সেক্ষেত্রে একটা ক্লাসের প্রপার্টি যখন আমরা এক্সট্রাক্ট করে আরেকটা ক্লাসে আমরা তৈরি করি, মনে করো বাইক নামক একটা ক্লাস তৈরি করলাম, তো বাইককে এক্সটেন্ড করে আমরা হচ্ছে ওয়ালটন নামক আরেকটা ক্লাস তৈরি করলাম, তাহলে ওয়ালটন বাইক তৈরি করলাম। তো ওয়ালটন বাইক ক্লাসটা
কিন্তু বাইক ক্লাসের প্রপার্টি গুলো অ্যাক্সেস করবে। তো এক্ষেত্রে কিন্তু ওই কমন প্রপার্টি গুলো আমাকে আবার তৈরি করার কি দরকার আছে? আমি তো উপরের ক্লাস থেকে এক্সট্রাক্ট করেই পাচ্ছি। এরকম একটা ক্লাসের প্রপার্টি যখন আমরা আরেকটা ক্লাস থেকে এক্সট্রাক্ট করে আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে পেয়ে থাকি, এই কাজটা আমরা ইনহেরিটেন্স এর সাহায্যে করে থাকি, যাতে করে কি হয়, কোড পুনরায় রিইউজেবিলিটির হাত থেকে আমরা রক্ষা পাই। পুনরায় রিইউজেবিলিটি বাড়াই আমরা, পুনরায় হচ্ছে লেখা লাগতো। মনে করো বাইক নামক একটা ক্লাস আছে, ওয়ালটন বাইক নামক আরেকটা ক্লাস আছে, তাহলে বাইকের যাবতীয় প্রপার্টি নিশ্চয়ই ওয়ালটন বাইকের মধ্যে আছে। তাহলে যদি তুমি আবার নতুন করে ওয়ালটন বাইক ক্লাসের মধ্যে বাইকের প্রপার্টি গুলো লেখো, তাহলে তোমার মেমোরি বেশি লাগছে, কোড হচ্ছে ইউজেবিলিটি কমে যাচ্ছে। তাতে করে ওয়ালটন ক্লাসটাকে বাইক ক্লাসটাকে এক্সটেন্ড করে তুমি ওয়ালটন বাইক ক্লাসটা তৈরি করতে পারো। তারপরে ওয়ালটন বাইকের কি কি এক্সট্রা ফিচারস আছে যেটা সব বাইকে নাই, সেইগুলো তুমি হচ্ছে ওয়ালটন বাইক ক্লাসের মধ্যে রাখতে পারো। কনসেপ্টটা বুঝতে পারছো কি? কোনো রেসপন্স নাই? জি স্যার। জি স্যার। টেনশনের কারণ নাই, আমি করে দেখাবো। আপাতত বেসিক গুলো একটু বোঝার চেষ্টা করো। একটা ক্লাসকে এক্সটেন্ড করে যখন আমরা আরেকটা ক্লাস তৈরি করব, তখন এই কনসেপ্টটাকে আমরা ইনহেরিটেন্স বলে থাকি। ওকে, দ্যাটস ক্লিয়ার। এখন আসো পলিমরফিজম, এগুলো নিয়ে আমি ডিটেইলস আসবো। ভয় পাওয়ার কারণ নেই যে বুঝতেছি না স্যার কিছু বলতেছেন, কি বলতেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি একটু ওভারভিউ দিচ্ছি, তারপরে আবার প্রথম থেকে শুরু করব। এবার আসি পলিমরফিজম। এগুলো একটু বড় বড় টেকনিক, তো বড় বড় পার্ট এখানে আসবে, সেক্ষেত্রে এত মানে আমি শুধু জাস্ট ওভারভিউ কোনটা কি কাজ এটা বলছি, সেক্ষেত্রে না বুঝলে বা ইয়ে করলে টেনশনে বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। পলিমরফিজম, দেখো তো একটা ফিগার দেয়া আছে পাশে, ফিগার দেখে কি মনে হচ্ছে? ফিগারে কি আছে দেখো তো? অনেক কিছু স্যার। অনেক মানুষ, কিছু। বিড়াল, মানুষ, হাঁস, বিড়াল, হাঁস। কুত্তা। সবাই কি করতেছে? এক একজনের হচ্ছে যে ডাকের গুলো দেখাচ্ছে। হ্যাঁ, এক একজন এক এক ভাবে ডাকতেছে, কিন্তু একই কাজ কিন্তু সবাই করছে, তাই না? জি স্যার। এই কনসেপ্টটাই হচ্ছে পলিমরফিজম। ও একই কাজ। পলিমরফিজমের বাংলাটা কি বলতো? পলিমরফিজমের বাংলাটা হচ্ছে বহুরূপী, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? বুঝলাম। কাজ একই, তুমি আলটিমেটলি এক জায়গাতেই আসতেছো, কাজ একই করতেছো, কিন্তু অনেকগুলো ওয়েতে করতেছো, বহুরূপে করতেছো। When one task is performed by different ways, it's called polymorphism. Clear? একই কাজ তুমি কি করছো, এই কাজ প্রাথমিক ধারণা পেয়ে গেছো, ডিটেইলস আমরা আসবো। হ্যাঁ, এটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম হয়, আর রান টাইম পলিমরফিজম হয়। মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং নাম কি শুনেছো তোমরা কখনো? মেথড ওভারলোডিং, হ্যাঁ, ফাংশন ওভারলোডিং, শুনছি। হ্যাঁ শুনছো। তো এই যে ওভারলোডিংটা কিন্তু পলিমরফিজমের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ওভারলোডিং, ওভাররাইডিং, এই জিনিসগুলো পলিমরফিজমের অন্তর্ভুক্ত। আমরা ডিটেইলসে আসবো, যখন পলিমরফিজম নিয়ে আবার পড়বো তখন ডিটেইলসে আমরা পলিমরফিজমের মধ্যে ওভারলোডিং, ওভাররাইডিং, কম্পাইলার টাইম পলিমরফিজম, রান টাইম পলিমরফিজম, এগুলো নিয়ে আমরা ডিটেইলসে আসবো। এখন হচ্ছে তারপরের নাম ছিল অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা আসলে কি কাজে লাগে? অ্যাবস্ট্রাকশনটার কনসেপ্টটা হচ্ছে হাইডিং ইমপ্লিমেন্টেশন ডিটেইলস বা ইন্টারনাল ডিটেইলস শোয়িং ফাংশনালিটি। আচ্ছা, তুমি একটা এক্সাম্পল দিয়ে বলি। তুমি যখন ফোনে কথা বলো তখন কি ঘটে আসলে? তুমি একজনকে ফোন দাও, অপর প্রান্ত থেকে সে ফোন রিসিভ করে, করে দুজনের মধ্যে প্রয়োজনীয় কথোপকথন শেষ করো, তাই তো? এটাই তো। তোমার কি কখনো ভাবার প্রয়োজন পড়েছে যে এই যে আমি ফোন দিলাম একটা নাম্বারে, আমার পরিচিত মানুষের কাছে গেল, কথা বললাম, এই ইন্টারনাল কিভাবে আমার কথাগুলো তার কাছে গেল? এটা কি সাধারণ মানুষের ভাবার কোনো দরকার আছে, প্রয়োজন পড়ছে? কেউ কি কখনো স্বাভাবিকভাবে এটা ভাবে এই কিভাবে গেল এই কথা আমার কাছে, আমার কথা তার কাছে গেল? সবাই কিন্তু মোবাইলের সুবিধাটা নিয়ে থাকে, সবাই কথা বলি, কিন্তু কেউ কিন্তু মাথা ব্যথা নাই যে আসলে কিভাবে আমার কথা তার কাছে গেল। তার মানে কি ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হলো এটা কিন্তু হিডেন, তাই না? ইউজার কিন্তু এর ফাংশনালিটিটা জানে শুধু, কিন্তু ইন্টারনাল ডিটেইলসটা কিন্তু হিডেন আছে, ইউজারের জানার প্রয়োজনই পড়ে না। শুধু ইউজার জানে কি ফাংশনালিটি, আমার কথা বলাই হলেই হলো।
কিভাবে কথাটা তার কাছে পৌঁছাইলো এটা তো ইউজারের জানার দরকার নাই। এই জিনিসটাই হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ইন্টারনাল ডিটেইল আমার জানার কোনো প্রয়োজন নাই। শুধু ফাংশনালিটিটা পাইলেই হলো। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন ইউজ করে আমরা এই কাজগুলো করে থাকবো। করে থাকি এবং আমরা করব, ভবিষ্যতে আমরা দেখব। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। লাস্ট কনসেপ্ট যেটা ছিল এনক্যাপসুলেশন। দেখো তো একটা ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি এটা? ক্যাপসুলের ছবি স্যার। ক্যাপসুলের ছবি। আমরা খেয়ে থাকি, কোনো প্রবলেমে পড়লেই ক্যাপসুল খেয়ে থাকি, রাইট? জি স্যার। জি স্যার। ক্যাপসুলের ভিতরে কি থাকে? কখনো ক্যাপসুল ভেঙে দেখেছো? খুলে দেখেছো? জি স্যার। জি স্যার। কি থাকে ভিতরে? জি স্যার। স্যার ছোট ছোট দানা অনেক দানার সময় মতো থাকে। লিকুইড থাকে, আবার হচ্ছে দানা দানার মতো থাকে। অনেকগুলো ছোট ছোট ক্যাপসুল বা ছোট ছোট থাকে, তাই তো? আচ্ছা। এর এর নাম ক্যাপসুল কেন হলো বলো তো? তবে তো এখানে একটা আবরণ দেওয়া থাকে স্যার, ওই জন্য। আবরণ দেওয়া থাকে, অনেকগুলো ছোট ছোট দানা বা উপাদান থাকে স্যার, অনেক কিছু থাকে। একটা ক্যাপসুলে বন্দি করেছে, এনক্যাপসুলেট করেছে। এনক্যাপসুলেশন কনসেপ্টটা হচ্ছে আমরা এরকম ভাবে অনেকগুলো ছোট ছোট কাজকে, দেখো তো একটা ক্লাসের ভিতরে আমরা কি থাকে, ক্লাসের গুলো মেথড হচ্ছে থাকে, ভেরিয়েবল থাকে, কনস্ট্রাক্টর থাকে, ব্লক থাকে, আরো কত কিছু থাকে, মেথড, ক্লাস বডি থাকে, এই সব কিছু মিলে কি হয়, একটা ক্লাস হয়, তাই না? জি স্যার। তো এই যে ক্লাসের ভিতরে এত জিনিসগুলো কি এই ক্যাপসুলের মতো বন্দি থাকে না? হ্যাঁ স্যার। আমরা যখন এক জায়গা থেকে একটা প্রজেক্ট থেকে, ওই যে আগের এক্সাম্পল দিলাম, যখন শিফট করে আমি নিয়ে যাব, তখন আমি কি ক্লাস ধরে ধরে নিয়ে যাব না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি, দেখো তো, এটা কি একটা ক্যাপসুলের মতোই না? ক্লাসের ভিতরে ভ্যারিয়েবল গুলো, মেথড গুলো, ডেটা গুলো, কি সুন্দর একটা বাইন্ডিং থাকে, হ্যাঁ। মিলে একটা ক্লাস তৈরি হয়। তাহলে এটা কি ক্যাপসুলের মতোই না? ক্লাসটাকে একটা ক্যাপসুলের সাথে তুলনা করা যায় না? চাই স্যার। এই জিনিসটাই হচ্ছে এনক্যাপসুলেশন। হ্যাঁ, যার মধ্যে এই ছোট ছোট কনসেপ্ট গুলো সুন্দরভাবে গুছিয়ে মোড়ক দিয়ে ঢেকে একটা প্যাকেট তৈরি করা হয়, যেটাই হচ্ছে একটা ক্লাস। এই সুযোগটা তুমি শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেডেই পেয়ে থাকবা। এই যে সুবিধাটা, এই সুবিধাগুলো অবজেক্ট ওরিয়েন্টেড তোমাকে দিয়ে থাকে। এই ছিল বেসিক ধারণা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আজকে যেটা আলোচনা করার কথা ছিল, এখন এই ধারণাগুলো নিয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট, একদম ডিটেইলসে পড়াশোনা করা লাগবে। তো একটু ডিটেইলসে যাওয়ার চেষ্টা করি প্রথম থেকে। তো একদম প্রথমটা কি ছিল? অবজেক্ট। তো অবজেক্টে আমরা আবার একটু ফেরত যাই। অবজেক্ট একটা এন্টিটি। অবজেক্ট যে কোনো একটা এন্টিটি যার স্টেট এবং বিহেভিয়ার আছে। স্টেট এবং বিহেভিয়ার আছে এরকম যে কোনো এন্টিটিতে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। চেয়ার, টেবিল, বাইক, মার্কার, পেন, হ্যাঁ, যে কোনো কিছু, কার, যে কোনো কিছু এটসেট্রা এটসেট্রা কি হতে পারে? অবজেক্ট হতে পারে। এটা ফিজিক্যাল হতে পারে, লজিক্যালও হতে পারে। তো শুরুতে বললাম একটা অবজেক্টে তিনটা জিনিস থাকে বেসিক্যালি, কিন্তু দুইটা জিনিস আমরা দেখি, যে স্টেট এবং বিহেভিয়ার। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আইডেন্টিটি, আইডি নাম্বার থাকে। 1 নাম্বার অবজেক্ট, 2 নাম্বার অবজেক্ট, এরকম। এটা নিজে করে নেয়, এটা হচ্ছে আমাদের পার্ট না। ইন্টারনালি যারা ভার্চুয়াল মেশিন এটা করে থাকে। ভার্চুয়াল মেশিন সম্পর্কে তো আমাদের যথেষ্ট ধারণা আছে। তো স্টেট বিহেভিয়ারটা কি? স্টেট হচ্ছে রিপ্রেজেন্ট দ্য ডেটা, যেটা আমি ভালো করে আগে বললাম। যেমন হচ্ছে ভেরিয়েবল দিয়ে আমরা এগুলো করে থাকি।
বিহেভিয়ার হচ্ছে ফাংশনালিটি। যেমন মনে করো একটা ব্যাংকের তুমি একটা প্রজেক্ট করছো বা একটা ক্লাস তৈরি করছো ব্যাংক রিলেটেড, তাহলে ওর মধ্যে কি ডিপোজিট, উইথড্র এগুলা কি এক একটা মেথডের ভিতরে আমরা ক্যালকুলেট করে থাকি। তো এগুলা কিন্তু তার বিহেভিয়ার। হ্যাঁ, আর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম এগুলা কি হয়ে থাকে এক একটা স্টেট হয়ে থাকে। হ্যাঁ, তো এই স্টেট এবং বিহেভিয়ার মিলেই কিন্তু হয়ে থাকে অবজেক্ট। আর এই প্রত্যেকটা অবজেক্টের একটা ইউনিক আইডি জেনারেট করে জাভা ভার্চুয়াল মেশিন। এই সব মিলেই একটা অবজেক্ট হয়ে থাকে। এটা কি বুঝতে পারছো নাকি? কনসেপ্টটা বুঝছো কি? যেমন এটাকে একটা এক্সাম্পল দেয়া আছে, দেখো পেন হচ্ছে একটা অবজেক্ট, তাহলে পেনের নাম ম্যাটাডর হতে পারে। ম্যাটাডর এটা হচ্ছে একটা স্টেট। তারপরে পেনের কালার, হ্যাঁ, হোয়াইট কালার হতে পারে কিংবা ব্ল্যাক হতে পারে। এটা কি? এটা এগুলো হচ্ছে স্টেট। হ্যাঁ, কিন্তু বিহেভিয়ারটা কি? যে আসলে পেনটা লেখার কাজে ব্যবহার করা হয়, এটা একটা বিহেভিয়ার। হ্যাঁ, তো এরকম ভাবে যখন তুমি অবজেক্ট এবং এই অবজেক্টের স্টেট এবং বিহেভিয়ার মিলেই তুমি কি করবা? অবজেক্ট তৈরি করবা, ক্লাস তৈরি করবা প্রোগ্রামিং করার সময়। মূলত এক কথায় অবজেক্ট হচ্ছে একটা ক্লাসেরই ইনস্ট্যান্স। অবজেক্ট ইজ দ্য ইনস্ট্যান্স অফ ক্লাস, আর ক্লাস ইজ দ্য ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। ক্লাস হচ্ছে অবজেক্টেরই একটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ ক্লাস। এই মোটামুটি অবজেক্টের মূল ধারণা। তো ক্লাস আমরা জানি যে এই অবজেক্ট গুলো সমষ্টিগত মিলে আমরা কি করে থাকি? ক্লাস তৈরি করে থাকি। গ্রুপ অফ অবজেক্ট যেগুলোর কমন প্রপার্টিজ রয়েছে, সেই কমন প্রপার্টিজ রয়েছে এবং অবজেক্টের গ্রুপ মিলে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ক্লাস তৈরি করে থাকি। তো ক্লাসের ভিতরে কি কি থাকতে পারে? ক্লাসের ভিতরে ফিল্ড থাকতে পারে, মেথড থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, ব্লক থাকতে পারে, নেস্টেড ক্লাস থাকতে পারে, ইন্টারফেস থাকতে পারে। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে পড়বো, টেনশনের কারণে। এই সবগুলোই কিন্তু ক্লাসের ভিতরে থাকতে পারে। আমরা যে ছোটখাটো একটা দুইটা প্রোগ্রাম করেছি কেবল সি এর স্টাইলেই করেছি, ওইখানে শুধু কি ছিল? শুধু মেথডটা ছিল, তাই না? ক্লাসের ভিতরে একটা মেথড নিয়ে আমরা প্রোগ্রাম করেছি। আস্তে 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 আমরা এই ডিটেলস এর দিকে যাব। মেথড গুলো আসলে কি জন্য ব্যবহার করি? ওই যে বললাম কাজের সুবিধার্থে। কোড রিউজেবিলিটি কে করতে, কোড অপটিমাইজ করতে, একই জিনিস বারবার যেন না লেখা লাগে। নিউ কিওয়ার্ড, এই অবজেক্ট অবজেক্ট করে চিল্লাচ্ছি এতক্ষণ ধরে। অবজেক্ট তৈরি করার জন্য একটা ক্লাসের যখন তুমি অবজেক্ট তৈরি করবা, অবজেক্ট তৈরি করতে গেলে কিন্তু একটা নিউ নামে একটা কিওয়ার্ড লাগে। কিওয়ার্ডের লিস্টে আমরা পড়ার সময় বলেছিলাম যে যখন যেই কিওয়ার্ড লাগবে তখন সেই কিওয়ার্ড সম্পর্কে আমরা পড়ে নিব। মনে আছে তো? জি স্যার। নিউ নামে একটা হ্যাঁ স্যার। কিওয়ার্ড ছিল। ওই লিস্টের মধ্যে একটা কিওয়ার্ড ছিল নিউ। জি। তো নিউ কিওয়ার্ডটা লাগবে হচ্ছে অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে, এটা মনে রেখিও। এটা ব্যাপক ব্যবহার, প্রত্যেকটা প্রোগ্রামে এর ব্যবহার আছে। প্রত্যেকটা প্রোগ্রামে কি করতে হবে? যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট তো ধরে ধরে অবজেক্ট বানায় বানায় আমাদের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অবজেক্ট তৈরি করার সময় কি লাগবে? মেমরি এরিয়া ডিক্লেয়ার করার জন্য আমার কি করা লাগবে? এই নিউ কিওয়ার্ড ব্যবহার করা লাগবে। নিউ কিওয়ার্ড অবজেক্ট তৈরি করার কাজে লাগে, এটা মাথায় রেখো। জি স্যার। এখন আমি একটা প্র্যাকটিক্যালি আসি। প্র্যাকটিক্যালি অবজেক্ট আসলে কিভাবে তৈরি করে করে আমরা কাজ করব, এই জিনিসটা একটু শেখাটা খুবই জরুরি। যে আসলে আমরা কিভাবে অবজেক্ট তৈরি করব, অবজেক্ট এবং ক্লাস আমরা কিভাবে ডিক্লেয়ার করে করে কাজ করব, এই জিনিসগুলো একটু দেখি। আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা মনে হচ্ছে থাকার কথা।
আচ্ছা, আমরা আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে আমরা কি দিয়ে কোড করেছি? আচ্ছা, কমেন্ট দিয়ে দিয়ে কোড করেছি, তাই না? আমরা তো কমেন্ট গুলো তো মনে আছে নাকি কিভাবে কোড করতে হয় কমেন্ট দিয়ে দিয়ে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটু দেখতে পারি হচ্ছে, আজকে দেখবো না সামনের দিন থেকে দেখবো? নেটবিনস গেল কই আমার? আজকে আমরা একটু দেখার চেষ্টা করতে পারি যে কিভাবে আসলে নেটবিনস বা কোনো আইডি দিয়ে একটা জাভা প্রোগ্রাম রান করা যায়। এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করতে পারি আজকে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো যেহেতু আমরা শুরু করব আজকে থেকে, তাহলে এই প্রোগ্রামগুলো আমরা আইডি ব্যবহার করে শেখার সময় মনে হয় আমাদের চলে আসছে। দেখো, এটা একটা নেটবিন আইডি। এটা সম্পর্কের সাথে মনে হয় তোমরা পরিচিত এখনো হও নাই নাকি? না স্যার, হয়নি। এইটা তাহলে সবাই ডাউনলোড করে নিও। আমি দেখাচ্ছি, দেখো। এই যে নেটবিন আইডিটা, হ্যাঁ, এই আইডিটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিও, নিয়ে ইনস্টল করে নিও। এটা দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ের কাজগুলো করব। তারপরে ডিজাইন ফেজে মিডের পরের কাজগুলো আমরা আবার ইক্লিপস দিয়ে করব। হ্যাঁ, তা আজকে থেকে আমরা নেটবিনের সাথে একটু পরিচিত হই আজকে, যে আসলে কিভাবে নেটবিনস দিয়ে আমরা প্রোগ্রামগুলো করতে পারি। এই যে নেটবিনটা আমি ওপেন করলাম, একটু সবাই নোট করে নাও যে কিভাবে কি করব। এটা ওই কোড ব্লকস এর মতোই জিনিসগুলা। ফাইল যাবা, ফাইলে যে অ্যাপ্লিকেশন দিয়ে তুমি নেক্সট দিবা, দিয়ে এখানে একটা প্রজেক্টের নাম দিবা। কি নামে তুমি প্রজেক্ট করছো? আমরা কিন্তু এখন প্রজেক্ট বেস কাজ শুরু, মানে এখন থেকে যা করব, নেটবিন আই দিয়ে তোমাকে কিন্তু প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্টের আন্ডারে তোমাকে ক্লাস মেথড নিয়ে কাজ করতে হবে। তো একটা প্রজেক্টের নাম দেই, মনে করো কি নাম দেব? টেস্ট ডেমো। টেস্ট ডেমো নামে প্রজেক্ট ক্রিয়েট করলাম, তো এই নামে কিন্তু ক্লাস তৈরি হয়ে যাবে। যে নামে প্রজেক্ট ক্রিয়েট করছি, প্রসেস হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট করছে। এই যে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, টেস্ট ডেমো। দেখো এখানে তোমাকে কি করলো, আমরা প্যাকেজ অনেকবার বলেছি প্যাকেজ জিনিসটার কথা, তাই না? যে সবকিছুই আসছে কোথা থেকে? একটা প্যাকেজ থেকে আসছে। প্রত্যেকটা মেথড একটা ক্লাস থেকে আসছে, প্রত্যেকটা ক্লাস একটা মেথড থেকে আসছে। এই কথাগুলো অনেকবার বলেছি না? স্যার। তাহলে তুমি যে এখন একটা ক্লাস তৈরি করছো, এই ক্লাসটাও নিশ্চয়ই কোনো না কোনো প্যাকেজের আন্ডারে তোমার নিয়ে যাওয়া লাগবে তো, তাই না? নাহলে তো রুলসটা কি করে ঠিক থাকলো? তুমি ইচ্ছা মতো একটা ক্লাস এখন বানাইলা, হ্যাঁ, ডট জাভা ফাইল। এটা তো একটা প্যাকেজের আন্ডারে নিয়ে আসা লাগবে, তাই না? কারণ আমরা জানি যে প্যাকেজের আন্ডারে থাকে ক্লাসগুলো, ক্লাসের আন্ডারে মেথড গুলো। জি স্যার। এজন্য দেখো, তুমি নেটবিন কি করে দিল, সুন্দর করে প্যাকেজ তৈরি করে দিল। তুমি কি নামে প্রজেক্ট ক্রিয়েট করেছিলা? টেস্ট ডেমো। দেখো এই 3 লাইন কোড তোমাকে ওরা লিখেই দিল। টেস্ট ডেমো, দেখো সবগুলো স্মল লেটার। এর নামে একটা প্যাকেজ, প্যাকেজের আন্ডারে টেস্ট ডেমো। দেখো ফরম্যাটিংটা দেখো, টেস্টের টি বড় হতে, ডেমো ডি বড় হতে। টেস্ট ডেমো নামে ওরা ক্লাস তৈরি করে দিল। এর ভিতরে একটা মেইন মেথডও সে লিখে দিল, দিয়ে বললো যে এখন যেখানে প্রোগ্রাম লেখা দরকার সেখানে তুমি প্রোগ্রাম লেখো। কারণ এই তিনটা তো তোমার লাগবেই, তাই না? এই জন্য এই তিনটা লিখে দিল। তুমি যখন নোটপ্যাডে লিখতেছিলা তখন কিন্তু এই লাইনগুলো তোমাকে নিজে লিখতে হতো, তাই না? জি স্যার। এখন মনে করো এখানে তুমি একটা প্রোগ্রাম করবা, মেইন মেথডের ভিতরে যে তুমি কি করলা, একটা প্রোগ্রাম লিখলা, int ইকুয়াল 10, এটাকে তুমি প্রিন্ট করবা। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন কি কে তুমি প্রিন্ট করতে চাও,
লিখলাম। এখন এটা প্রিন্ট করার নিয়ম হচ্ছে, দেখো এই উপরে 3 লাইন তো তোমাকে পরামর্শের জন্য দিয়েছে। এখানে কোডটা কে লিখলা সেই অথরের নাম লেখার জন্য তোমাকে অপশন দিয়েছে। এইখানে প্রোগ্রামের আর্গুমেন্টস বা অন্য কোনো মেথড বা কিছু তৈরি করা লাগলে সেগুলো তুমি তৈরি করতে পারো। দেখো প্রিন্ট করার জন্য এই যে বাটনটা, এখানে শর্টকাট দেয়া আছে, তো এখানেও রান বাটন আছে, এই যে রান বাটন, তো এটাই হচ্ছে রান বাটন। এখানে দিলে দেখো হচ্ছে প্রথম একটা প্রোগ্রাম, এই যে দেখো আউটপুট 10 আসছে নিচে। তাহলে এটা হচ্ছে তোমার কোড ব্লকস এর মতোই না আইডিটা? জি স্যার। এই আইডিটা তোমরা ব্যবহার করতে পারো। এখন আমরা দেখবো যে কিভাবে অবজেক্ট আসলে তৈরি করতে হয়। তো একটা প্রোগ্রাম আমি একটু দেখাই। প্রোগ্রামটাই দেখাই। স্টুডেন্ট নামক একটা ক্লাস নিয়েছে, আমরা এটাকে স্টুডেন্ট নামে স্টুডেন্ট নামে নিয়েছে, আমরা স্টুডেন্ট নামেই নিই। তাহলে আমরা ফাইলে যাব, একটা নিউ প্রজেক্ট নেব, জাভা অ্যাপ্লিকেশন, নেক্সট, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করছে। আমি একটা স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করলাম। এইখানে আমি কি করলাম, একটা প্রোগ্রাম লিখলাম। দেখো লাল দাগ দিয়ে বলে দিচ্ছে, যদি কোনো এরর হয় লাল দাগ দিয়ে বলে দিই। তো এই প্রোগ্রামটা আসলে কি কাজের জন্য লিখছি আমি একটু এক্সপ্লেইন করি এই জিনিসটা। দেখো শুরুতে প্যাকেজ, আমি বললাম সবার শুরুতে কি থাকবে, প্যাকেজ। তাহলে স্টুডেন্ট নামক একটা প্যাকেজ তৈরি হলো, স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি হলো। ক্লাসের মধ্যে দেখো কিছু ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়েছে, ডেটা মেম্বার যেটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। দেখো স্টুডেন্ট আইডি, ইন্ট আইডি নামক একটা ভেরিয়েবল নিয়েছে, আর নেমটা যেহেতু স্ট্রিং, স্ট্রিং নামক একটা ভেরিয়েবল নিয়েছে। তাহলে স্ট্রিং কিন্তু নিজে একটা ক্লাস, এই জন্য স্ট্রিং এর এস ক্যাপিটাল। এর আগে একদিন বলেছিলাম তাই না, স্ট্রিং আর্গুমেন্টস লেখার সময় স্ট্রিং এর এস ক্যাপিটাল দেই না আমরা। স্ট্রিং কিন্তু জি স্যার। এই জন্য স্ট্রিং এর এস ক্যাপিটাল। তাহলে আইডি এবং নেম দুইটা ভেরিয়েবল আমি নিলাম, নিয়ে মেইন মেথড নিলাম। মেইন মেথড নিয়ে আমরা কি করব, এখন এই যে আমি বলেছি জাভাতে সব কিছু অবজেক্ট বেস করতে হবে। এই যে স্টুডেন্ট ক্লাস আমি তৈরি করেছি, এখন আমাকে কি করতে হবে, এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট তৈরি করতেই হবে, আমরা অবজেক্ট তৈরি করেই সবকিছু শিখবো। অবজেক্ট তৈরি করার নিয়ম হচ্ছে এই যে, দুঃখিত, দেখো স্টুডেন্ট s1 ইকুয়াল নিউ স্টুডেন্ট। তার মানে এটার নিয়ম হচ্ছে ক্লাস নেম। ওকে, যে ক্লাসের অবজেক্ট তুমি তৈরি করবে সেই ক্লাসের ক্লাস নেম, তারপরে অবজেক্টের একটা নাম, অবজেক্টের একটা নাম দিতে হবে। ইচ্ছা মতো নাম দিতে পারো, সমস্যা নেই। ক্লাস নেম লেখার পরে অবজেক্ট নেম দিতে হবে। অবজেক্ট নেম দেওয়ার পরে ইকুয়াল দিয়ে, ওই যে বললাম অবজেক্ট তৈরি করতে একটা কিওয়ার্ড লাগে, কি কিওয়ার্ড বলেছিলাম? নিউ নামে একটা কিওয়ার্ড বললেন না স্যার? নিউ নামে কিওয়ার্ড ছিল, নিউ কিওয়ার্ড। হ্যাঁ স্যার। একটু আগে বললাম অবজেক্ট তৈরি করতে নিউ কিওয়ার্ড লাগে। তাহলে ক্লাসের নাম, অবজেক্টের নাম, তারপরে একটা নিউ কিওয়ার্ড দেওয়ার পরে আবার ক্লাসের নাম দিয়ে একটা মেথড, ক্লাসের নাম দিয়ে একটা মেথড। মেথড মানে কি, ব্র্যাকেট দিয়ে দিতে হবে। মেথড দ্যাট মিন্স হচ্ছে এটাকে কনস্ট্রাক্টর বলে। আমরা কনস্ট্রাক্টর নিয়ে যখন পড়বো তখন বিষয়টা ক্লিয়ার হবে। ক্লাসের নামে কোনো মেথড থাকলে তাকে কনস্ট্রাক্টর বলে, তো ক্লাসের কনস্ট্রাক্টর এটা। তাহলে কনসেপ্ট হচ্ছে এরকম, ক্লাসের নাম লিখতে হবে, স্পেস দিয়ে অবজেক্টের একটা নাম দিতে হবে, ইকুয়াল দিয়ে নিউ একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, তারপরে আবার ক্লাসের নাম দিয়ে কি করতে হবে, একটা মেথড তৈরি করতে হবে। তাহলে ওই ক্লাসের কি হবে, অবজেক্ট তৈরি করা হবে। এটা হচ্ছে অবজেক্ট তৈরি করার নিয়ম। এখন থেকে বা আজ থেকে আমরা যত জাভা প্রোগ্রাম লিখবো বা করব, সব প্রোগ্রামই এরকম ভাবে অবজেক্ট লিখে লিখে অবজেক্ট বেস করার চেষ্টা করব। তার মানে আগের স্টাইলে যে প্রথম দুদিন যে স্টাইলে আমরা কোড করেছিলাম সি এর মতো করে, ওইটা এখন ভুলে যাও। যে আমরা আজ থেকে যাহাই করিব তাহাই
অবজেক্ট এর নিয়ম ফলো করে আমরা করার চেষ্টা করব। এই তো, তাইলে হচ্ছে এটাই কনসেপ্ট ছিল, এটা হচ্ছে অবজেক্ট তৈরি করার নিয়ম। তাহলে এখন দেখো তো এখানে ক্লাসের নাম কি বলো তো, এই প্রোগ্রামে ক্লাসের নাম কি? স্টুডেন্ট। স্টুডেন্ট স্যার। তাহলে অবজেক্ট যদি তৈরি করি তাহলে আগে স্টুডেন্ট লিখতে হবে, ক্লাসের নাম লিখতে হবে। জি স্যার। লিখলাম। কি ব্যাপার, ক্লিয়ার হয় না? তাহলে আমি যে ক্লাসের নাম লিখলাম, ক্লাসের নাম কি? স্টুডেন্ট ইকুয়াল না স্টুডেন্ট, তারপর একটা অবজেক্টের নাম, দেখো তো অবজেক্টের নাম দিয়েছি, কি নাম দিয়েছি? S1। S1 ইচ্ছা মতো দিতে পারো। এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্টের নাম, ইকুয়াল নিউ কিওয়ার্ড, তারপরে আবার ক্লাসের নামে একটা ম্যাচ কোড। তাহলে আমার কি হলো, এখন স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা হয়ে গেল, তাই না? যে স্টুডেন্ট ক্লাস আমরা তৈরি করেছিলাম সেই স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা হয়ে গেল। এখন যদি আমি ওই ক্লাস থেকে কিছু প্রিন্ট করতে চাই তাহলে ওই অবজেক্ট ধরে ধরে আমরা প্রিন্ট করব। মনে করো আইডি ইকুয়াল বলে দিলাম 10, নেম ইকুয়াল বলে দিলাম XYZ। এটা বলে দিলাম। এখন আমি দেখো প্রিন্ট করছি system.out.println s1.id, তার মানে কি বলতো? S1.id স্যার, মানে এই যে এখন স্টুডেন্টের আইডিটা স্যার S1 অবজেক্টের হচ্ছে আইডি দেখবে যে যেটা S1 আছে সেটা দেখবে যে Object। S1 অবজেক্টটা, S1 একটা অবজেক্ট, এটা কোন ক্লাসের? স্টুডেন্ট ক্লাসে। এখানে যদি আরো 10টা ক্লাস থাকতো স্টুডেন্টের মতো এবং প্রত্যেকটা ক্লাসেই যদি আইডি এবং নেম থাকতো, তখন তুমি এই অবজেক্ট দেখেই চিনতে পারবা যে এটা কোন ক্লাসের। প্রত্যেকটা ক্লাসে তখন আলাদা আলাদা অবজেক্ট তৈরি করা লাগতো, সব অবজেক্টের নাম তো তুমি এক দিতে পারবে না। মনে করো স্টুডেন্টের মতো আরো 10টা ক্লাস আছে এবং প্রত্যেকটা ক্লাসের মতো আইডির মধ্যে আইডি আর নেম ভেরিয়েবল আছে, কিন্তু ওই 10টা ক্লাসের অবজেক্টের নাম দেওয়া আছে মনে করো S1 S2 S3 S4 এরকম S10 পর্যন্ত দেওয়া আছে সাপোজ। তাহলে S1.id মানে কি? S1 কোন ক্লাসের অবজেক্ট সেই ক্লাসের হচ্ছে আইডি, বুঝতে পারছো? আবার মনে করো আরেকটা ক্লাস আছে ওই ক্লাসেও আইডি আছে কিন্তু অবজেক্টের নাম S2, তাহলে S2.id মানে ওই ক্লাসের আইডি। অবজেক্ট ধরে ধরে কিন্তু চিন্তা হবে যে এটা কোন ক্লাসের জিনিসগুলা আমি প্রিন্ট করতে চাচ্ছি, বুঝতে পারছি? আছে। তাহলে এখানে একটাই যেহেতু ক্লাস, এখানে সন্দেহের কোনো কারণ নাই। S1.id তার মানে S1টা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট, তার মানে এই আইডিটা হবে স্টুডেন্ট ক্লাসের আইডি। তো খুঁজে পাবে যে স্টুডেন্ট ক্লাস কোথায় আছে কোথায় আছে, দেখবে যে এই যে স্টুডেন্ট ক্লাস পেয়েছি আমার কোডের মধ্যে। এখন স্টুডেন্টের মধ্যে যে দেখবে যে আইডি কোথায় আছে, এই আইডির যে ভ্যালু সেটা আসবে এখানে, আবার সিমিলারলি নেমটা আসবে এখানে। এই যে 10xyz, বুঝতে পারছো কি অবজেক্ট কেন তৈরি করব আমরা? জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা রকমের দেখি। এখানে কিন্তু আমরা কি করেছি, এখানে আমরা মেইন মেথডের ভিতরে আমরা সব কাজ করেছি, তাই না? আমরা এবার একটু দেখি, একটাই ক্লাস ছিল আমার ওই প্রোগ্রামে। এখন আমরা একটু দেখি যে হচ্ছে অন্য নামে আমি হচ্ছে বা একটা প্রোগ্রামে একের অধিক ক্লাস যদি রাখি তাহলে কি করবে। মনে করো এখানে আমি স্টুডেন্ট ক্লাস আছে, আমি এই যদি এই প্যাকেজের আন্ডারে আরো ক্লাস খুলতে চাই তাহলে দেখো এই যে রাইট সাইডে দেখো এই যে স্টুডেন্ট প্যাকেজ, আমার মাউসের কার্সরটা দেখো স্টুডেন্ট প্যাকেজের আন্ডারে দেখো এই যে স্টুডেন্ট জাভা একটা ক্লাস। এখানে আমি আরো হচ্ছে কি করতে পারি, আরো নিউ ক্লাস খুলতে পারি। এই ক্লাসে মনে করো নাম দেব আমি টেস্ট স্টুডেন্ট জাভা নামে কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে দেখো প্যাকেজের নাম স্টুডেন্টই আছে কারণ আমি স্টুডেন্ট প্যাকেজের মধ্যে আছি, কিন্তু স্টুডেন্ট জাভার মতো আমি টেস্ট স্টুডেন্ট জাভা নামে আরেকটা ক্লাস তৈরি করে ফেলেছি। এখন আমি এখানে ওই কোডটা কিছু কোড লিখতে চাই, এখানে আমি আবার এই স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করতে চাই। স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করলাম, দেখো দেখো ভুল দেখাচ্ছে কারণ এখন এটা নিয়ে কোনো কাজ আমরা অবজেক্ট তৈরি করি নাই।
এই জন্য স্যার। চিনতে পারছেন। স্টুডেন্ট নামক একটা ক্লাস তৈরি করলাম। আবার আমার টেস্ট স্টুডেন্ট নামক একটা ক্লাস আছে। টেস্ট স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি আবার কিছু কাজ করতে চাই। মেন মেথডটা আমি টেস্ট স্টুডেন্টের মধ্যে রাখতে চাই। যদি আমি এটা রাখতে চাই তাহলে আমি এটা স্টুডেন্ট 2 দিতে চাই। দেখো এই প্রোগ্রামে কি করলাম। প্যাকেজের নাম ছিল স্টুডেন্ট। ওকে, নো প্রবলেম, আগের প্যাকেজের মধ্যে আমরা কাজ করছি। মেইন মেথডটা যেই ক্লাসে আছে প্রোগ্রামের নাম সেই নামে সেভ করতে হয়, তাই তো? মনে আছে তো? মনে আছে না? স্যার কি বললেন বুঝিনি স্যার। মেইন মেথড যেই ক্লাসে আছে প্রোগ্রামের নাম সেই ক্লাসের নামে সেভ করতে হয়। জি স্যার। জি স্যার। তাহলে এই প্রোগ্রাম কি নামে সেভ করব? এই প্রোগ্রামে দুইটা ক্লাস আছে দেখো, একটা স্টুডেন্ট 2 ক্লাস আর একটা টেস্ট স্টুডেন্ট ক্লাস। এই প্রোগ্রাম আমরা কি নামে সেভ করব বলো? এটা বলতে পারতেই হবে তোমাদের, বলতেই হবে। একটা জাভা প্রোগ্রাম কি নামে সেভ করি আমরা? ক্লাসের নামে। কোন ক্লাসের নামে? একটা প্রোগ্রামে যদি 10টা ক্লাস থাকে তখন স্যার স্টুডেন্ট 2 হবে। স্টুডেন্ট 2, জি স্যার। কেন হবে বলো? মেইন ক্লাস তো ওইটাই। মেইন ক্লাস এটা কি করে বুঝলে? তাই, এটার ব্যাখ্যা আমাকে দিতেই হবে। এটার ব্যাখ্যা না দিতে পারলে আমি ক্লাস এখানে স্টপ করব, আবার প্রথম থেকে পড়াবো। চেষ্টা করো, সবাই মিলে চেষ্টা করো। তো টেস্ট স্টুডেন্ট হবে না? স্যার যদি টেস্ট স্টুডেন্ট হয় তাহলে হচ্ছে আমার তো ভয়েড মেন যেটা সেটা হচ্ছে মেথড main factor। হ্যাঁ। নাকি? তাহলে হ্যাঁ। টেস্ট স্টুডেন্ট হবে স্যার। কেন হবে? মেথডের বাইরে মেথডটার ভিতরে আছে ওর জন্য। মেথডটা ওই ক্লাসের অন্তর্গত। মেইন মেথড যেই ক্লাসের অন্তর্ভুক্ত হয় ক্লাস সেই নামে সেভ, প্রোগ্রাম সেই নামে সেভ করতে হয়। বারবার বলেছি না? জি স্যার। হ্যাঁ স্যার। টেস্ট স্টুডেন্ট। এখানে মেইন মেথড কোন ক্লাসের মধ্যে আছে? স্টুডেন্ট। টেস্ট স্টুডেন্ট। টেস্ট স্টুডেন্ট। তাহলে এই প্রোগ্রামটা কি নামে সেভ হবে? টেস্ট স্টুডেন্ট। টেস্ট স্টুডেন্ট। স্টুডেন্ট। অলরেডি তো সেভ হয়ে আছে উপরে, দেখো দেখো টেস্ট স্টুডেন্ট ডট জাভা। যখন তুমি ক্লাস তৈরি করছো তখন তো তুমি এই নামেই করেছো, তারপরে বলতে পারলে না প্রথম দিকে। পারতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তাইলে এখানে দেখো দুইটা ক্লাস, একটা হচ্ছে স্টুডেন্ট 2 নামে ক্লাস, এই ক্লাসটা এখানেই শেষ হয়ে গেছে, এই যে ব্র্যাকেট ক্লোজ। এই ক্লাসের কাজ এতটুকু। এখানে আরেকটা ক্লাস তৈরি করছি যার মধ্যে মেইন মেথড নিয়েছি। তাহলে মেইন মেথডের ক্লাস হচ্ছে এইটা, এই নামে কিন্তু আবার প্রোগ্রাম তৈরি করতে হবে। তাহলে আমরা কি করেছি দেখো, এই যে স্টুডেন্ট 2 নামক একটা ক্লাস আমি প্রোগ্রামে তৈরি করেছি উপরে, কিন্তু এই ক্লাসটাকে কিন্তু কেউ চিনবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেই ক্লাসের অবজেক্ট তৈরি না করো। ক্লিয়ার? যতক্ষণ না পর্যন্ত তুমি সেই ক্লাসের অবজেক্ট তৈরি না করো। id equal 10, name equal xy z, system dot বলো কি আউটপুট আসবে? আইডি আর নেম। আলহামদুলিল্লাহ। আইডি আর নেমের ভ্যালু কত বলো? আইডি 10 আর নেম XYZ। এই প্রোগ্রাম যদি আমি রান করি আউটপুট কত আসবে? কি কি আউটপুট আসবে বলো? দেখো স্টুডেন্ট 2 নামক একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে int id equal 10, string name equal xyz।
এবার আমি টেস্ট স্টুডেন্ট নামক একটা ক্লাস নিলাম, তার ভিতরে মেন মেথড নিলাম, নিয়ে আমি প্রিন্ট করলাম আইডি এবং নেম। বলো কি আউটপুট আসবে? কত আউটপুট হবে বলো? স্যার আউটপুট তো আউটপুট আসবে মনে না হয় মনে আসবে হয়। না স্যার। স্যার একটাতে আসবে না? একটাতে তো নাই। কেন আসবে না বলো তো? আর ওটা তো স্টুডেন্ট টু আলাদা ক্লাসকে ক্লাসে। তো কল করাই আলাদা হয়নি। ক্লাস। সবাই কি একমত? জি স্যার। স্যার রান করলেই তো হয় আরেকবার। রান তো করবো, আগে তুমি বলো কি করবে। আগে রান করাও তোমার মাথার মধ্যে। তোমার মাথাটাকে একটা কম্পাইলার বানায় ফেলো, ফেলে সেখানে কোডগুলো টাইপ করাই আছে, না থাকলে আবার টাইপ করে ফেলো, করে তুমি হচ্ছে ইমপ্লিমেন্ট করো। তোমার মাথার ভিতরে তো প্রসেসর আছে তাই না? এটাকে ইমপ্লিমেন্ট করো, করে দেখো তোমার হচ্ছে কম্পাইলার কি আউটপুট দিচ্ছে বলো। দেখো দিচ্ছে এরর না। বলতেছে, এরর তাই না? জি স্যার। এরর জি স্যার। আসবে না স্যার। কারণ হচ্ছে তুমি যে আইডিয়ার নেম প্রিন্ট করেছো, এই আইডিয়ার নেম সে খুঁজবে যে কোথায় আইডিয়ার নেম, কোথায় আইডিয়ার নেম আছে। তাই তো আমার স্যার। মেথডের মধ্যে তো কোনো আইডিয়ার নেম নাই। তখন দেখবে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে কিনা, লোকাল ভেরিয়েবল তো নাই, ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে কিনা। তো ইনস্ট্যান্স ভেরিয়েবল তো এখানে থাকার কথা, থাকলে তখন দেখবে না তো ক্লাসের ভিতরে কোনো আইডিয়া নামে কিছুই নাই, তাহলে আজগুবি কি প্রিন্ট করেছে, এটা এরর, ভুল বলবে, তাই না? জি স্যার। আমার তো ক্লাসের ভিতরে আইডিয়ার নেম নামক কিছু নাই, তাহলে আমি কি করে প্রিন্ট করছি? এর তো আর ক্ষমতা নাই যে উপরের ক্লাস চেক করার। এখন তুমি উপরের ক্লাসকে যদি চেক করাতে চাও, তাহলে এইখানে তোমার কি করতে হবে? উপরের ক্লাসের অবজেক্ট তৈরি করে দিতে হবে। Object create করতে হবে। অবজেক্ট তৈরি করা লাগবে। ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে বলো তো, যদি আইডিয়ার নেম প্রিন্ট করতে যাই। হ্যাঁ, আইডিয়া নেম স্টুডেন্ট টু স্যার। স্টুডেন্ট স্টুডেন্ট 2 ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো স্টুডেন্ট 2 ক্লাসের অবজেক্ট আমি এখানে মেইন মেথডের ভিতরে ক্রিয়েট করব। তাহলে বলো অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম কি? ক্লাস নেম, ক্লাস অবজেক্ট নেম, ক্লাস নেম, অবজেক্ট নেম, অবজেক্টের নাম ইকুয়াল নেম, নিউ ক্লাস নেম। ক্লাস নেম। এখন আমি কি করলাম, এর মধ্যে পরিচয় করে দিলাম, স্টুডেন্ট 2 ক্লাসটাকে পরিচয় করে দিলাম, দিয়ে অবজেক্টের নাম দিলাম কি S1। এখন আমি স্যার প্রিন্ট আরেকবার করলাম, একটু বলেন তো অবজেক্ট কি আমরা ক্রিয়েট করব? এই যে এই লাইনটা দেখো, ক্লাসের নাম, তারপরে স্পেস দিয়ে একটা অবজেক্টের নাম, ইকুয়াল দিয়ে একটা নিউ কিওয়ার্ড লিখতে হবে, তারপরে আবার ক্লাসের নামে মেথড লিখতে হবে। তাহলে আমার কোন ক্লাসের অবজেক্ট তৈরি করছি আমরা? স্টুডেন্ট 2 ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি এই ক্লাসের ভিতরে। তাহলে স্টুডেন্ট 2 মানে ক্লাসের নাম, তারপরে অবজেক্টের একটা নাম, ইকুয়াল দিয়ে নিউ কিওয়ার্ড, তারপরে ওই ক্লাসের নাম দিয়ে একটা মেথড। বুঝলা? এবার দেখো, তাহলে এখন আমি কি করব, প্রিন্ট করব, আইডি আর নেম প্রিন্ট করব, কিন্তু দেখো দেখো s1.id, s1 মানে কি? s1.id এর মানে কি? স্যার S1 অবজেক্ট স্যার। অবজেক্ট। s1.id তার মানে s1 কোন ক্লাসের অবজেক্ট? স্টুডেন্ট 2 ক্লাসের অবজেক্ট। স্টুডেন্ট 2 ক্লাসের আইডি, s1.id তার মানে হচ্ছে স্টুডেন্ট 2 ক্লাসের আইডি। s1.name তার মানে স্টুডেন্ট 2 ক্লাসের নেম। ঠিক আছে? এখন আউটপুট দেখো স্যার। কি আসছে আউটপুট। জি স্যার। তাইলে মেইন মেথডে আসলো, এসে দেখলো যে না স্টুডেন্ট 2 ক্লাসকে আমার পরিচয় করে 2 ক্লাসের। চলে যাই এখন স্টুডেন্ট 2 ক্লাসে, যা খুঁজি যে স্টুডেন্ট এর মধ্যে আইডি কোথায় আছে। আমি এই যে আইডি, এই যে চলে আসছে স্টুডেন্টের মধ্যে নেম কোথায় আছে, এই যে xyz নিয়ে সে আবার ব্যাক করলো, ব্যাক করে সে প্রিন্ট করলো। ক্লিয়ার?
বলো এই প্রোগ্রামের কি আউটপুট আসবে? কে বলতে পারবা? স্যার 100 আর হচ্ছে এবিসি। 100 আর এবিসি আসবে। শিওর? জি স্যার। হ্যাঁ স্যার। ব্যাখ্যা দাও কেন আসবে? স্যার এখানে জাস্ট ওই যে আইডি আর হচ্ছে নেমটা প্রিন্ট করা হয়েছে স্যার, অবজেক্ট এখানে ডাকা হয়নি। দেখো তো কি আসছে। এখন তো মনে হচ্ছে যে error আসবে। কি মনে হচ্ছে বলো? কেন আসছে বলো? দুইটা ক্লাসই তো আলাদা আলাদা আছে। কি ব্যাপার? উফ, কোনো প্রবলেম হচ্ছে এখানে, আগের আউটপুটটাই থেকে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে কোনো প্রবলেম হচ্ছে, আউটপুটটা চেঞ্জ হচ্ছে না, অরিজিনাল আউটপুট আসছে না, আইডি তে করছে, নতুন করে প্যাকেজ। এই যে বুঝছো, ওখানে প্রবলেম হচ্ছিল যে আগের আউটপুটটাই লোড নিতে পারছিল না, এটা কম্পাইলারের ইয়ার জন্য, রিলোড নিতে না পারার জন্য। বুঝতে পারছো কি? বুঝতে পারছো তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। এখন যদি আমি এখানে শুধু বলি যেটা হচ্ছে s1.id, নিচেটা না বলি, এবার বলো কি আউটপুট আসবে? স্যার 10 আর হচ্ছে এবিসি। ভালো করে দেখে বলো। আর হচ্ছে এবিসি 1 ভালো করে দেখো, দেখে বলো। জি স্যার। হ্যাঁ স্যার 10 আর এবিসি তো। স্যার এবিসি হুম। মোটামুটি ধরতে পারছো কনসেপ্ট নাকি? আমার মনে হয় ধরতে পারছো। জি স্যার। জি স্যার। S1 না object। এবার যদি আমি এটা করি, তাহলে এখানে আমাকে কি করতে হবে? দেখো স্টুডেন্ট 2 একটা ক্লাস, স্টুডেন্ট 3 আর একটা ক্লাস। হ্যাঁ, এখন তাহলে স্টুডেন্ট 3 ক্লাসের জন্য আমাকে আরেকটা অবজেক্ট তৈরি করতে হবে নিশ্চয়ই, হ্যাঁ স্যার। জি স্যার। তাই তো? জি স্যার। স্টুডেন্ট 3 মনে করো এটা আমাদের 2, এটা হচ্ছে স্টুডেন্ট 3। এখন আমি বললাম s1 আইডি শুধু নেম, s2 আইডি। বলো এবার আউটপুট কি হবে? স্যার আউটপুট হবে S1 10 S1 হচ্ছে এবিসি আর 1000। 10 এবিসি 1000। 10 এবিসি 1000। হ্যাঁ বুঝতে পারছো না অবজেক্ট আসলে কেন তৈরি করা লাগছে আমার? এই প্রবলেমটার সমাধান তো পাইছো? পেয়েছো না? জি স্যার।
তাহলে এভাবে এখন থেকে যে প্রোগ্রামই তুমি করো না কেন এই অবজেক্ট ব্যবহার করার রুলসটা তুমি অবশ্যই ফলো করে করবা। এখন হচ্ছে তোমাকে একটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে এই যে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করার কয়েকটা টেকনিক আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে তিনটা টেকনিক আমরা ব্যবহার করে থাকি, রেফারেন্স ভেরিয়েবল হিসেবে, মেথডের মধ্যে এবং কনস্ট্রাক্টর হিসেবে। তিনটা ওয়েতে আমরা স্বাভাবিকভাবে অবজেক্ট গুলো ইনিশিয়ালাইজ করার কাজ করে থাকি। তো প্রথম টেকনিকটা দেখো, এটা হচ্ছে একটা টেকনিক। টেকনিকটা কিরকম দেখো, একটা স্টুডেন্ট ক্লাস আছে উপরে, তাই না? আর একটা টেস্ট ক্লাস আছে, মেইন মেথড আছে তার মধ্যে। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হলো। এই দেখো এই আইডিয়ার নেমের যে ভ্যালুটা, হ্যাঁ, এটা এখানে অ্যাসাইন না করে তুমি এখান থেকে অ্যাসাইন করতে পারো। কিভাবে? ওই যে s1 নামে অবজেক্ট ক্রিয়েট করেছো, তাহলে s1.id ইকুয়াল 100 হয়, s1.name ইকুয়াল এটা এখানে প্রিন্ট করতে পারো, করে এই যে আইডিয়ার নেম প্রিন্ট করতে পারো। তাইলে এই যে এখানে অ্যাসাইন না করে তুমি হচ্ছে অবজেক্ট তৈরি করার পরে এইখানে তুমি ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিতে পারো। এই জিনিসটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা দুই লাইনে প্রিন্ট করতাম না, প্রথম লাইনে মনে করো আইডি প্রিন্ট করলাম, দ্বিতীয় লাইনে নেম প্রিন্ট করলাম, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন দুইবার লেখা লাগতো, তাই না? এটা তুমি এক লাইনে প্রিন্ট করতে চাও, তাহলে তুমি কি করবা বলো তো? সেটা এইভাবে করবো। কিভাবে বলো? মনে করো তুমি হচ্ছে আইডি এবং নেম একই লাইনে প্রিন্ট করবা, তাহলে আমি কিভাবে প্রিন্ট করতে পারি বলো? তোমার কি মনে হচ্ছে? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। দুই লাইন দিলে তো আমরা নিউ লাইন দেই, কিন্তু এক লাইনে জড়ো করবো, তাহলে কি করবো? এক লাইনে প্রিন্ট করবো, আইডি এবং নেম এক লাইনে প্রিন্ট করবো, আইডি আর নেম আমরা এক লাইনে প্রিন্ট করবো। তাহলে কি করতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে, মাঝখানে একটা কনক্যাটিনেশন অপারেশন করতে হবে। হ্যাঁ, কারণ আইডি তে একটা ভেরিয়েবলের ভ্যালু, তারপর একটা স্পেস প্রিন্ট করবা, তারপরে হচ্ছে নেম ভ্যালু প্রিন্ট করবা। স্পেসটা কি আবার একটা কি ক্যারেক্টার, এটা তো কোনো ভেরিয়েবল থেকে আসছে না, আসছে না। না। তাইলে তুমি হচ্ছে এখানে যেটা করতে হবে, এই আইডি ভেরিয়েবলের ভ্যালুর সাথে স্পেস যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের কনক্যাটিনেশন করতে হবে। দিয়ে স্পেস দিলা, স্পেস দেওয়ার পরে আবার কি করবা? নেম আবার ভেরিয়েবলের ভ্যালু, তাহলে এখানে আবার প্লাস দিতে হবে নাকি? একবার দিলেই তো হয় না। হইলো কি, ওই তোমার আইডির সাথে স্পেসটার কনক্যাটিনেশন হলো, কিন্তু স্পেসটা একটা ক্যারেক্টার, রাইট? তাহলে ক্যারেক্টারটা তোমাকে কার মধ্যে রাখতে হবে? ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তার ফলে কি ঘটলো? স্পেস এর সাথে, স্পেস হচ্ছে একটা ক্যারেক্টার, ক্যারেক্টারের সাথে তুমি হচ্ছে কি করতে পারলা? এই ভেরিয়েবলের ভ্যালুর কনক্যাটিনেশন করে বলি। মনে করো তুমি এখানে প্রিন্ট করবা the id is, এরকম আমরা লিখে থাকি না প্রিন্ট করার সময়? জি স্যার। এই জিনিসটা কি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে লিখতে হয় না? জি স্যার। the id is এতটুকু তুমি ডাবল কোটেশন দিয়ে লিখলা। এখন এই আইডির ভ্যালুটা কোথা থেকে আসবে? আইডি ভেরিয়েবল থেকে না? এই যে বলে রাখছো s1.id থেকে তো আসবে। হ্যাঁ। s1.id কনক্যাটিনেশন তো ইয়ার মধ্যে থেকে হবে না, কোটেশনের মধ্যে হবে না, হবে কি? the id is এই লেখাটুকু যেহেতু হুবহু আসবে ক্যারেক্টার আকারে, এবং s1.id এই ভেরিয়েবলটা যেহেতু ভেরিয়েবল থেকে আসবে, সেহেতু দুইটা আলাদা জিনিস না? ওই দুইটা আলাদা হ্যাঁ। ফরম্যাট, তো একটা ভেরিয়েবল থেকে আসছে আর আরেকটা তুমি এখানে লিখে দিচ্ছ ওটাই আসছে।
এই দুটার মধ্যে তুমি যদি এক লাইনে অপারেশন করতে চাও তাহলে কনক্যাটিনেশন অপারেশন করতে হয়, প্লাস সাইন দিতে হয়। জি স্যার। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন এরপরে তুমি আবার লিখবা the name is, তাহলে এইটুকু আবার কোটেশনের মধ্যে, তাই না? এই যে তাহলে এই যে ভেরিয়েবলের ভ্যালু এবং কোটেশনের মধ্যে ভ্যালু, এই দুটার মাঝখানে দেখো যে আবার প্লাস, তার মানে এখানে তুমি আবার কনক্যাটিনেশন করলে। দেখো বুঝলা কিনা? এই ডাবল কোটেশনের ভিতরে ভ্যালুর সাথে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবা, এজন্য কনক্যাটিনেশন হলো যোগ। আবার এরপরে আবার তুমি এই ভেরিয়েবলের আবার তুমি এই লেখাটা প্রিন্ট করবা, এজন্য আবার যোগ। এরপরে তুমি আবার যোগ দিয়ে কি করবে, এই s1.name প্রিন্ট করবে, s1.name ভেরিয়েবলের ভ্যালু থেকে আসবে এটা। তাহলে ভেরিয়েবলের ভ্যালু থেকে আসা জিনিস আর লিখে দেওয়া জিনিসের মধ্যে তুমি যদি এক লাইনে প্রিন্ট করতে চাও তাহলে প্লাস ইউজ করে এভাবে কনক্যাটিনেশন করতে হবে। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝার কথা। দেখো এতটুকু তুমি হুবহু লিখতেছো এবং এটা ভেরিয়েবল থেকে আসতেছো, এই দুটো এক লাইনে প্রিন্ট করার জন্য প্লাস অপারেশন করতে হবে। আবার এরপরে আবার তুমি লেখা প্রিন্ট করতেছো, তার মানে এটার সাথে আবার প্লাস করতে হবে, এবং এরপরে আবার তুমি ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতেছো, তার মানে আবার প্লাস করতে হবে। ঠিক আছে? জি স্যার। দেখো এই যে the id is 101, the name is, ঠিক আছে? বুঝতে পারছো এক লাইনে প্রিন্ট করার নিয়ম? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে একটা টেকনিক, প্রিন্ট করার নিয়মটা তো শিখলাই, কিন্তু এই যে ভেরিয়েবলের ভ্যালু ডিক্লেয়ার করার টেকনিক, এইখানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি আইডির ভ্যালু 101, নেমের একটা ভ্যালু ডিক্লেয়ার করছি। কোথায় এটা? অবজেক্ট ক্রিয়েট করার পরে এটা ডিক্লেয়ার করছি এখানে, তাই না? এই জিনিসটার আরেকটা টেকনিক হচ্ছে এই জিনিসটার আরেকটা টেকনিক হচ্ছে এটা। দেখো মেথডের মধ্যে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। দেখো স্টুডেন্ট নামক একটা ক্লাস নিলা, ক্লাস স্টুডেন্ট, রোল নাম্বার এবং নেম দুইটা ভেরিয়েবল নিলা, তারপরে এখানে একটা মেথড নিলা ইনসার্ট রেকর্ড, প্যারামিটার দিয়ে দিলা আর আর এন, ম্যাপিং করে দিলা রোল নাম্বার মানে আর আর নেম মানে এন। করে দেওয়ার পরে তুমি আরেকটা মেথড নিলা ডিসপ্লে ইনফরমেশন মেথড। এই মেথডের ভিতরে তুমি কি করলা, প্রিন্ট করলা রোল নাম্বার আর নামটা এখানে প্রিন্ট করলা ডিসপ্লে ইনফরমেশনের মধ্যে। প্রিন্ট করার পর এবার তুমি মেন মেথড নিলা, মেন ক্লাস নিয়ে মেন মেথড নিয়ে অবজেক্ট ক্রিয়েট করলা, অবজেক্ট ক্রিয়েট করে এইখানে তুমি হচ্ছে ভ্যালু ইনসার্ট করে দিলা। দেখো ওই মেথডের মাধ্যমে কিভাবে মেথডের মাধ্যমে ভ্যালু পাস করা যায় একটু ভালো করে বুঝো। প্রথমে স্টুডেন্ট নামক একটা ক্লাস নিলাম, দুইটা ভেরিয়েবল তৈরি করলাম, রোল নাম্বার আর নেম। রেসপন্স করো সবাই, তাহলে বুঝতে সুবিধা হবে। রোল নাম্বার আর নেম। নেম। দেখো তুমি হচ্ছে এখানে আরেকটা মেথড তৈরি করলা ক্লাসের ভিতরে, মেথডের নাম কি বলো? ইনসার্ট রেকর্ড। ইনসার্ট রেকর্ড। এর মধ্যে রোল নাম্বার আর নেম কে তুমি আর আর এন দিয়ে ম্যাপিং করলা। আরেকটা মেথড নিলা, এর নাম কি? ডিসপ্লে ইনফরমেশন। ডিসপ্লে ইনফরমেশন। এর মধ্যে তুমি রোল নাম্বার আর নামকে তুমি কি করলা, প্রিন্ট করলা। Print। এখনো পর্যন্ত রোল নাম্বার আর নামের ভ্যালু কিন্তু তুমি বসাও নাই, বসাইছো? না। এখন তুমি টেস্ট মেথড নিলা, টেস্ট ক্লাস নিলা, নিয়ে মেন মেথড নিলা, মেন মেথড নিয়ে দুইটা অবজেক্ট তৈরি করলা, মানে দুইজনের নাম বসাবা, দুইজনের নাম দুইজনের রোল বসাবা, এই জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট করলা। কোন ক্লাসের অবজেক্ট তৈরি করলা? স্টুডেন্ট। উপরের ক্লাসের নাম স্টুডেন্ট ক্লাস। স্টুডেন্ট ক্লাসের দুটো অবজেক্ট তৈরি করলাম। পরে কত আমি এখানে কি করলাম, s1.insertRecord মেথড। তাহলে s1 মানে কি বলতো, কোন ক্লাস? স্টুডেন্ট ক্লাস। ক্লাসের প্রথম অবজেক্ট।
প্রথমটা s1 ডট ইনসার্ট রেকর্ড মানে কি? ইনসার্ট রেকর্ড। রেকর্ডটা ইনসার্ট করতেছে স্যার। মেথড স্যার। মেথডের নাম ওটা, মেথডের নাম তুমি যে কোনো কিছু দিতে পারো। তার মানে s1 ডট ইনসার্ট রেকর্ড মানে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ইনসার্ট রেকর্ড মেথড। তার ভিতরে কয়টা ভ্যালু পাস করেছো? দুইটা। 111 একটা নাম প্রিন্ট করেছো, নাম পাস করেছো। তার মানে এখন চলে যাবে s1 মানে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে ইনসার্ট রেকর্ড মানে এইখানে চলে যাবে। এখানে যে দেখো দুইটা প্যারামিটার আর আর এন, এই আর এর মান বসাবে কি বলতো? এই রোল 100 নাম্বার আর এই এন এর মান পাবে এই যে এটা কারণ। কারণ এইভাবে মান বসানো মানে এই মান চলে গেল এর কাছে, আর এর মান আর এন এর মান। যে আর মানে কি তাহলে এখানে ম্যাপিং করা আছে, আর মানে কি রোল নাম্বার, রোল নাম্বার 101। 101 এন মানে কি কারণ নেম কারণ, নেম নেম মানে হচ্ছে কারণ। তাহলে রোল নাম্বার আর নেমের ভ্যালু তুমি পেয়ে গেলা। এখন তারপরে কি করেছে দেখো তো, বলতেছে যে মনে করো দুটো নাই, একটা একটা করে দেখো। এরপরে কি করলো সে s1 ডট ডিসপ্লে ইনফরমেশন। এখন কাকে কল করলো? ডিসপ্লে ইনফরমেশন ডিসপ্লে ইনফরমেশন। ডিসপ্লে ইনফরমেশনের মধ্যে কি আছে? রোল নাম্বার আর নাম। নাম্বার আর নাম রোল আছে। নাম্বার নাম তুমি কি অ্যাসাইন করলা একটু আগে? রোল নাম্বার আর হচ্ছে নাম। 101 আর কারণ, এই দুটো অ্যাসাইন করলা একটু আগে, তাই না? জি স্যার। এই যে 101 কারণ, বুঝতে পারছো অ্যাসাইন করার সিস্টেমটা? মেথডের মাধ্যমে, মেথডের প্যারামিটার দিয়ে এইখান থেকে মেথডের মাধ্যমে ভ্যালু পাস করে দেয়া। বুঝছো কি? জি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। রেসপন্স খুব একটা নাই, আমার মনে হয় বেশি হয়ে গেছে। বেশি চাপ নেওয়া যাবে না, একটু একটু করে পড়লেই হবে, কিন্তু নিয়মিত পড়তে হবে। জি স্যার। আজকে স্যার এই পর্যন্তই থাক স্যার, বেশি বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, মেথডের নাম দিয়ে মেথডের ভিতরে প্যারামিটার পাস করে দিয়ে তুমি হচ্ছে ভ্যালু অ্যাসাইন করে দিবা। এরকম করে আরেকটা টেকনিক আছে, এটা তোমরা নিজ দায়িত্বে দেখো, না পারলে আমাকে বইলো। সেটা হচ্ছে যে টেকনিক কয়টা স্যার? তিনটা। তিনটা, আপাতত তিনটাই শিখো, আর বাকিগুলো অ্যাডভান্স জিনিস আসলে আমরা পরে শিখবো। তিনটাই ঠিক শিখো আপাতত। এখানে আরো বেশি বেশি বড় বড় হচ্ছে নাম দিয়ে বা বেশি অবজেক্ট তৈরি করে অনেকগুলো এক্সাম্পল দিয়ে করে দেয়া আছে, এই এক্সাম্পল একটা প্র্যাকটিস করো। করে এই এক্সাম্পলটা আমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নামক একটা, দেখো টেস্ট অ্যাকাউন্ট নামক একটা প্রোগ্রাম এখানে আছে। এই প্রোগ্রামটা আমাকে বুঝাই দেবে একটা ব্যাংকের হিসাব নিকাশ, উইথড্র করা, ডিপোজিট করা, ইনসার্ট করা। হ্যাঁ, ইনসার্ট করার পর কয় টাকা থাকলো, উইথড্র করার পর ব্যাংকে যে টাকা তোলার যে হিসাবগুলো থাকে, এই হিসাবের জন্য একটা প্রজেক্ট করা আছে। এখানে ছোট্ট একটা জাভা প্রোগ্রাম করা আছে, যেখানে অ্যাকাউন্ট নামক একটা ক্লাস আছে, অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম আছে। হ্যাঁ। অ্যামাউন্টের মধ্যে তুমি কত টাকা ইনসার্ট করেছো শুরুতে অ্যাকাউন্ট খোলার সময়, বা কত হ্যাঁ। টাকা ঢুকাইছো, সেটা হচ্ছে ইনসার্টের মধ্যে রয়েছে। এবং তারপরে তুমি মনে করো একদিন ডিপোজিট করতে গেলা, তাহলে তোমাকে ব্যাংকার জিজ্ঞাসা করলো কত টাকা ডিপোজিট করবেন, তুমি একটা ইনসার্ট করে দিলা যে আমি এত টাকা ডিপোজিট করব। তখন ডিপোজিট করলে সেটা কি হবে, অরিজিনাল যে অ্যামাউন্ট ছিল তার সাথে বর্তমান অ্যামাউন্টটা যোগ হবে, তাই না? এই যে হ্যাঁ, যোগ হ্যাঁ। করে আবার তোমার অ্যামাউন্টটা বেড়ে গেল। এখন তারপরে যোগ করার পরে কত হইলো এটা তোমাকে দেখাবে। তারপরে আরেকদিন গেলা মনে করো উইথড্র করার জন্য, তো উইথড্র করতে গেলে কত টাকা উইথড্র করবা সেটা দিবা, তুমি ইনপুট দিবা। দেওয়ার পরে চেক করবা, এখানে একটা কন্ডিশন আসবে যে আমার কাছে যে টাকা জমা আছে তার থেকে উইথড্র এটা বেশি হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো ইনভ্যালিড দেখাবে, আর যদি কম হয় তাহলে তুমি অরিজিনাল ব্যালেন্স থেকে ওটা মাইনাস করে দিবা। এই যে মাইনাস করছে, মাইনাস করলে এখন বর্তমানে উইথড্র করার পর তোমার কাছে কত টাকা আছে চেক ব্যালেন্সের মেথডের মাধ্যমে এটা ডিসপ্লে করাবা। এই হচ্ছে কাজ। এই কাজটা তোমরা একটু দেখো, দেখে না বুঝলে আমাকে বইলো, এটা সামনের দিন হচ্ছে আমি জিজ্ঞাসা করব তোমরা করেছো কিনা। আচ্ছা ঠিক আছে, স্যার। এই পর্যন্ত দেখো, আমার মনে হয় বেশি চাপ নেওয়ার দরকার নেই, এতটুকুই দেখো। রেকর্ডিং কে করছিল ইয়ে করো, আর হচ্ছে কোনো প্রবলেম অ্যারাইজ করলে আমাকে নক দিও, আমি Okay, হচ্ছে sir. বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এই জি, পর্যন্ত স্যার। দেখো, জি, স্যার। বেসিক কনসেপ্ট গুলো নিতে চেষ্টা করো। আমার মনে হয় অনেক দূরই আগে গেছি। আমার মনে হয় এতগুলো একটু ভালো করে বুঝলেই জিনিসগুলো ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা যদি তুমি বুঝতে পারো, আজকের এই ব্যাংকের ওই এক্সাম্পলটা যদি তুমি বুঝতে পারো, আমার মনে হয় তুমি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ধরে ফেলেছো।
ঠিক আছে? কারো কোনো কোশ্চিন আছে থাকলে বলো।